হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি হালিম আক্তার তমা। আজ আপনাদের সাথে আলোচনা করব ফৌজদারি কার্যবিধি থেকে ফৌজদারি মামলার বিচার এই বিষয়টি নিয়ে। তো প্রথমে বলে নেই, ফৌজদারি মামলার বিচার এটা 3 ভাগে বিভক্ত। প্রথমে হলো ম্যাজিস্ট্রেট আদালতের বিচার, ধারা 241 থেকে শুরু করে ধারা 250 পর্যন্ত। এরপরে আছে সামারি ট্রায়াল বা সংক্ষিপ্ত বিচার, ধারা 260 থেকে শুরু করে ধারা 265 পর্যন্ত। এবং তারপরে আছে দায়রা আদালতের বিচার, ধারা 265 উপধারা ক থেকে শুরু করে ধারা 265 উপধারা ঠ পর্যন্ত। তো এখন আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরব ম্যাজিস্ট্রেট আদালতের বিচার এই অংশটি পার্ট 1। তো যেহেতু ধারা 241 থেকে শুরু করে ধারা 250 পর্যন্ত আলোচনা করা হয়েছে ম্যাজিস্ট্রেট আদালতের বিচার, তাই আজকের পার্ট 1 ক্লাসে 3টা ধারা বিস্তারিত আলোচনা করব এবং পরবর্তী পার্ট 2 এবং পার্ট 3 ক্লাস নিয়ে আবারও হাজির হব। তো চলুন মূল ধারার মূল আলোচনার দিকে এগিয়ে যাই। প্রথমে ধারা 241 উপধারা এ, এখানে বলা আছে আসামিকে অব্যাহতি ইংরেজি হলো ডিসচার্জ। আচ্ছা, মনে করেন মিস্টার এক্স নামক একজন ব্যক্তি অভিযুক্ত। তো ম্যাজিস্ট্রেট তিনি এই সংশ্লিষ্ট মামলার নথি, প্রয়োজনীয় কাগজপত্র, ডকুমেন্ট, রেকর্ড যা কিছু আছে সবকিছু পর্যালোচনা করে এবং অভিযুক্ত ব্যক্তির জবানবন্দি গ্রহণ করে অথবা ফরিয়াদি পক্ষ, আসামি পক্ষ, অভিযুক্ত ব্যক্তি উভয়ের বক্তব্য প্রদানের সুযোগ প্রদান করে সবকিছু পর্যালোচনা করে ম্যাজিস্ট্রেট যদি দেখে যে মিস্টার এক্স অভিযুক্ত ব্যক্তি তার বিরুদ্ধে আনিত অভিযোগটি ভিত্তিহীন অথবা তিনি সংশ্লিষ্ট নন, এই সংশ্লিষ্ট অভিযোগটির সাথে সম্পৃক্ত নন, তখন যেটা করবে যে ম্যাজিস্ট্রেট এই মিস্টার এক্স তাকে অব্যাহতি দিবেন। আচ্ছা, এখন এই ধারার প্রতিকার হলো যে ম্যাজিস্ট্রেটের এই আদেশের বিরুদ্ধে ধারা 435 ফৌজদারি কার্যবিধি অথবা ধারা 439 উপধারা এ ফৌজদারি কার্যবিধি অনুযায়ী দায়রা আদালতে রিভিশন দায়ের করা যাবে। আচ্ছা, এবারে যাচ্ছি পরবর্তী ধারা 242। এখানে বলা আছে অভিযোগ বা চার্জ গঠন। একই রকম ভাবে মনে করুন মিস্টার এক্স অভিযুক্ত ব্যক্তি, তো তার বিরুদ্ধে জানিত অভিযোগটি আছে সেই মামলার নথি, কাগজপত্র, ডকুমেন্ট, রেকর্ড সবকিছু পর্যালোচনা করে তারপর ফরিয়াদি পক্ষ এবং অভিযুক্ত ব্যক্তি, আসামি পক্ষ উভয়ের বক্তব্য প্রদানের সুযোগ প্রদান করে ওই মিস্টার এক্স অভিযুক্ত ব্যক্তি তার জবানবন্দি গ্রহণ করে সবকিছু পর্যালোচনা করে ম্যাজিস্ট্রেট যখন দেখবেন সম্পৃক্ততা খুঁজে পাবেন যে মিস্টার এক্স এর বিরুদ্ধে আনিত অভিযোগটি সত্য, তখন এই ম্যাজিস্ট্রেট তিনি মিস্টার এক্স এর বিরুদ্ধে চার্জ গঠন করবেন বা অভিযোগ গঠন করবেন এবং যেটা করতে হবে সেটা হচ্ছে এই অভিযুক্ত ব্যক্তি মিস্টার এক্স তাকে পড়ে শোনাতে হবে এবং ব্যাখ্যা প্রদান করতে হবে এবং তাকে জিজ্ঞাসা করতে হবে, তার কাছে জানতে চাইতে হবে যে আপনি দোষ স্বীকার করেন কিনা বা বিচার প্রার্থনা করেন কিনা। এই হলো ধারা 242। এবারে পরবর্তী ধারা 243 বলা আছে দোষ স্বীকারের দণ্ড। আচ্ছা, এই যে অভিযুক্ত ব্যক্তি মিস্টার এক্স তিনি যখন দোষ স্বীকার করবেন তখন আসামি বা অভিযুক্ত ব্যক্তির ভাষায় ম্যাজিস্ট্রেট এই দোষ স্বীকারোক্তি লিপিবদ্ধ করবেন। অর্থাৎ অভিযুক্ত ব্যক্তি তিনি যেই ভাষা ব্যবহার করে বা তিনি যেভাবে বয়ান দিবেন সেভাবেই ম্যাজিস্ট্রেট এই দোষ স্বীকার লিপিবদ্ধ করবেন। আচ্ছা, এই দোষ স্বীকার লিপিবদ্ধ করার পর যেটা হবে তিনি দণ্ডিত হবেন না। কেন? কারণ দর্শাতে বলা হবে। এই যে মিস্টার এক্স তাকে কারণ দর্শাতে বলা হবে যে আপনি কেন দণ্ডিত হবেন না। এখন আমরা দণ্ডবিধিতে যেটা জেনে এসেছি রাইট টু প্রাইভেট ডিফেন্স, অর্থাৎ নিজের জীবন বা সম্পত্তি রক্ষার জন্য, আত্মরক্ষার জন্য যদি কোনো অপরাধ সংগঠন করে থাকে তবে সেটাকে অপরাধ হিসেবে গণ্য করা হবে না। রাইট টু প্রাইভেট ডিফেন্সে কিছু গ্রাউন্ড আছে। তো এখন এই যে অভিযুক্ত ব্যক্তি তিনি যে দোষ স্বীকার করেছেন, তো সেখানে যদি ভ্যালিড গ্রাউন্ড থাকে, কারণ দর্শানোর মতন যদি থাকে যে হ্যাঁ এই গ্রাউন্ডে আমি আত্মরক্ষা করেছি তাই আমি দণ্ডিত হব না, তাহলে তো এক হিসাব।
আর যদি সে কারণ দর্শাতে না পারে, ভ্যালিড গ্রাউন্ড দেখাতে না পারে, সেক্ষেত্রে যেটা হবে যে ম্যাজিস্ট্রেট দণ্ড প্রদান করবেন। তবে মনে রাখবেন, এই যে ম্যাজিস্ট্রেট দণ্ড প্রদান করবেন, তো এই দণ্ডের পরিমাণ বা দণ্ডের বৈধতা ব্যতীত অন্য কোনো বিষয়ে আপিল করা যাবে না, ফৌজদারি কার্যবিধি ধারা 412 অনুযায়ী। আচ্ছা, আর প্রতিকার আছে, সেটা হলো ফৌজদারি কার্যবিধি ধারা 435 বা ধারা 439 উপধারা এ অনুযায়ী দায়রা আদালতে রিভিশন দায়ের করা যাবে। তো এই হলো আজকের ওভারঅল ক্লাসের আলোচনা। ইনশাল্লাহ ম্যাজিস্ট্রেট আদালতের বিচারের আরো বাদ বাকি ধারাগুলো নিয়ে পার্ট 2, পার্ট 3 ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।